সার্কের বিকল্প জোট গঠনে কাজ করছে চীন ও পাকিস্তান। পাকিস্তানকে ৩৪০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করল চীন। ইরানে আবারও হামলা করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, আশঙ্কায় ইরানি বিশেষজ্ঞের। দুর্নীতির মামলা থেকে বাঁচতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাকিস্তানে হামলার সময় ভারতের যুদ্ধবিমান ধ্বংসের দায় রাজনৈতিক নেতাদের, বললেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে। অবৈধ অভিবাসীদের সন্তানদের যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করা উচিত মনে করেন রিপাবলিকান সিনেটর। ইরান বিশ্বের নিষ্ঠুর শাসন ব্যবস্থা, রাশিয়ায় তাদের সঙ্গে মিল খুঁজে পেয়েছে, বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট। পশ্চিমা নিষেধাজ্ঞার ব্যাপারে শক্তিশালী জবাব দিবে মস্কো। জাপান সাগরের রাশিয়ানদের নৌমহড়া, যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা চলছে, জানালেন রাশিয়ান উপদেষ্টা। পারস্পরিক সহযোগিতা, উত্তর কোরিয়া এবং রাশিয়ার জনগণের কল্যাণ হচ্ছে দাবি কিম জং উনের। ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটো থেকে ফ্রান্সকে বেরিয়ে যাওয়ার দাবিতে বিক্ষোভ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, বিশ্বজুড়ে প্রতিদিনের এমন বিভিন্ন খবরের বিস্তারিত নিয়ে আমি অনন্যা চৈতি আছি আপনাদের সাথে। দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের বিকল্পে একটি নতুন জোট গঠনে কাজ করছে চীন ও পাকিস্তান। এতে যুক্ত রয়েছে বাংলাদেশও। পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, এ লক্ষ্যে চলতি মাসের ১৯ তারিখ চীনের কুনমিং শহরে পাকিস্তান, চীন ও বাংলাদেশের বৈঠক হয়েছে। এতে তিন দেশের উচ্চ পর্যায়ের কূটনীতিকরা অংশ নেন। ধারণা করা হচ্ছে, জোট গঠন হলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক কার্যত অস্তিত্বহীন হয়ে পড়বে। বিশ্লেষকরা বলেছেন, দীর্ঘদিন ধরে পাকিস্তান ভারতে বৈরী সম্পর্কের কারণেই সার্কের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। এদিকে পাকিস্তানের জন্য ৩৪০ কোটি মার্কিন ডলারের বাণিজ্যিক ঋণ নবায়ন করেছে চীন। পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা রোববার ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, চীনের এই সহায়তা এবং সাম্প্রতিক বাণিজ্যিক ও বহুপাক্ষিক ঋণ মিলিয়ে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১,৪০০ কোটি ডলারে পৌঁছাতে পারে। এ অর্থ রিজার্ভের পরিমাণ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF নির্ধারিত শর্ত পূরণে সহায়ক হবে। ওই কর্মকর্তা আরও জানান, মধ্যপ্রাচ্যের কয়েকটি বাণিজ্যিক ব্যাংক থেকেও পাকিস্তান ১০০ কোটি ডলার পেয়েছে। বহুপাক্ষিক সহায়তা সংস্থাগুলো থেকে আরও ৫০ কোটি ডলারের অর্থ সহায়তা পাওয়া যাবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইরানে আবারও হামলা করতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি বলেছেন, বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল আমেরিকার সংঘবদ্ধ হওয়ার কৌশল। তারা শিগগিরই ইরানে আবারও আক্রমণ শুরু করবে। এই যুদ্ধবিরতির সুযোগে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সামরিক সক্ষমতা পুনর্গঠন করছে। এবার হামলার লক্ষ্যবস্তু হবেন ইরানি কর্মকর্তারা। দুর্নীতি মামলা থেকে বাঁচতে গাজা যুদ্ধকে ব্যবহার করছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, এমন অভিযোগ করেছেন ইসরায়েলের আইনসভা নেসেটের সদস্যরা। রোববার টাইমস অফ ইসরায়েলে এক বিবৃতিতে ডেমোক্রেটিক পার্টির নেসেট সদস্য নামা লাজিমি বলেন, নেতানিয়াহু ইসরায়েলের জনগণের ভবিষ্যতের সঙ্গে তার মামলার শর্ত জুড়ে দিয়েছেন। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প খোঁটা দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা দিতে বিপুল অর্থ খরচ করছে। নেতানিয়াহুর বিচার আমেরিকা সহ্য করবে না। উল্লেখ্য, নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ, প্রতারণা এবং বিশ্বাসঘাতকতার মামলা রয়েছে। ২০২০ সালের ২৪ মে এসব মামলার বিচার শুরু হয়। অপারেশন সিন্দুরে পাকিস্তানে হামলার সময় ভারতের যুদ্ধ বিমান ধ্বংসের দায় রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপালেন ইন্দোনেশিয়ায় নিযুক্ত ভারতের ডিফেন্স অ্যাটাশে ক্যাপ্টেন শিবকুমার। তিনি বলেছেন, ভারতের রাজনৈতিক নেতারা পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত না করতে নির্দেশ দিয়েছিলেন। এ কারণেই কিছু যুদ্ধ বিমান খোয়াতে হয়েছে। কিছুদিন আগে ইন্দোনেশিয়াতে এক আলোচনা সভায় শিবকুমার এই মন্তব্য করেছিলেন। এ নিয়ে বিতর্ক সৃষ্টি হলে রোববার ইন্দোনেশিয়ার ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডেলে একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়, ডিফেন্স অ্যাটাশের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে। রিপাবলিকান মার্কিন সিনেটর মার্ক ওয়েইন মুলিন বলেছেন, যেসব অবৈধ অভিবাসীদের সন্তান যুক্তরাষ্ট্রে জন্ম নিয়েছে তাদেরকেও বিতাড়িত করা উচিত। রোববার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক NBCর মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি এমন অভিমত জানান। দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের লক্ষ্যে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। গেল শুক্রবার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের কারণে ওই নির্বাহী আদেশ কার্যকর হওয়ার পথ সুগম হয়েছে। তবে আদালতের ওই আদেশে জন্মসূত্রের নাগরিকত্ব বাতিলের নির্বাহী আদেশটি বৈধ কিনা সে বিষয়ে কিছুই বলা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইরান বিশ্বের অন্যতম নিষ্ঠুর শাসন ব্যবস্থা।
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তাদের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। রোববার ভিডিও বার্তায় তিনি জানান, রাশিয়া ও ইরানের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ইইউ ও G7 এর নিষেধাজ্ঞার সঙ্গে ইউক্রেন সমন্বিত হয়েছে। জেলেনস্কি বলেন, ইউরোপীয় ইউনিয়ন ইইউর 13তম ও 14তম নিষেধাজ্ঞা প্যাকেজ ইউক্রেনের সঙ্গেও একীভূত। এদিকে রাশিয়ার জ্বালানি খাত ও অর্থনীতির বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়নের প্রস্তাবিত 18তম নিষেধাজ্ঞা প্যাকেজ আটকে গেছে। ইইউ এর পররাষ্ট্র বিষয়ক পরিষদের বৈঠকে হাঙ্গেরি ও স্লোভাকিয়া এই প্রস্তাবে বিরোধিতা করেছে। রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার শক্তিশালী জবাব দিবে মস্কো। রোববার রাশিয়া 1 টেলিভিশন চ্যানেলকে সাক্ষাৎকারে তিনি আরও বলেন, কোনো চাপ বা বল প্রয়োগে রাশিয়াকে বাধ্য করা যায় না। শুধুমাত্র যুক্তি ও বাস্তবতার ভিত্তিতেই রাশিয়াকে আলোচনায় যাবে। যত কঠোর বেআইনি নিষেধাজ্ঞা আসবে, তত শক্তিশালী জবাব হবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো একাধিক অর্থনৈতিক ও কূটনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। জবাবে এসব পদক্ষেপকে বুমেরাং বলে আখ্যা দিয়েছে মস্কো। এদিকে জাপান সাগরে নৌ মহড়া করেছে রাশিয়া। রাশিয়ান প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের যুদ্ধ জাহাজ ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার এই মহড়া হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ায় জাহাজ থেকে দূরপাল্লার সমন্বিত গোলাবর্ষণ ও বস্তিয়ন ক্ষেপণাস্ত্র থেকে লক্ষ্যবস্তুতে আঘাত হানার কৌশল বাস্তবায়ন করা হয়। এর মূল বার্তা ছিল টেক ইউর বেস্ট শুট, অর্থাৎ পূর্ণ শক্তি দিয়ে আঘাত করো। এতে ওয়ারশিপ, ফ্রিগেট, করভেট ও সাবমেরিন জাহাজ, মিসাইল সিস্টেম ভার্সন P800 অনিক্স, সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র সম্বলিত মোবাইল লঞ্চার ব্যবহার করা হয়। আগের চেয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাশিয়া ও যুক্তরাষ্ট্রে আলোচনা হচ্ছে, এমনটাই জানিয়েছেন ক্রেমলিনের জ্যেষ্ঠ উপদেষ্টা ইউরি উশাকভ। রুশ সংবাদ মাধ্যমকে উশাকভ আরও বলেন, বর্তমান আলোচনা অনেকটাই বন্ধুত্বপূর্ণ। এই ধারা চলতে থাকলে বাস্তবসম্মত অগ্রগতি হবে। তবে আলোচনায় বিষয়বস্তু প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, ইউক্রেন যুদ্ধ, কৌশলগত অস্ত্র নিয়ন্ত্রণ এবং বন্দি বিনিময় সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হচ্ছে। সম্প্রতি মানবিক ও নিরাপত্তা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগে আগ্রহ প্রকাশ করে রাশিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, পারস্পরিক সহযোগিতার কারণে উত্তর কোরিয়া এবং রাশিয়ার যৌথ সমৃদ্ধি, উন্নয়ন এবং জনগণের কল্যাণ হচ্ছে। রাশিয়ার সংস্কৃতি মন্ত্রী ওলগা লিউবিমোভার কাছে তিনি এ মন্তব্য করেন। ওলগার নেতৃত্বে একটি রুশ সাংস্কৃতিক প্রতিনিধি দল রোববার উত্তর কোরিয়ার রাজধানী পিংইয়ংয়ে গিয়েছে। রাশিয়া উত্তর কোরিয়া সামগ্রিক কৌশলগত অংশীদারিত্ব চুক্তির প্রথম বার্ষিক উপলক্ষে এই সফরের আয়োজন করা হয়। জুন মাসে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের ধারাবাহিকতায় এই সফর হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন ইইউ এবং ন্যাটো থেকে ফ্রান্সকে বেরিয়ে যাওয়ার দাবিতে বিক্ষোভ হয়েছে। ডানপন্থী রাজনীতিবিদ ও লেস প্যাট্রিয়টস পার্টির নেতা ফ্লোরিয়া ফিলিপো এই বিক্ষোভের আয়োজন করেন। বিক্ষোভকারীরা ফ্রান্সের রাজধানী প্যারিসে সমবেত হয়ে এই পদক্ষেপকে ফ্রেক্সিট নামে অভিহিত করেছে। এ সময় ন্যাটোকে একটি অপরাধী সংগঠন বলে আখ্যা দেন ফিলিপো। তিনি ইউক্রেনকে অর্থ অস্ত্র সহায়তা বন্ধ করে সেদেশে ফরাসি সেনা পাঠানোর চিন্তা বাদ দিতে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর প্রতি আহ্বান জানান। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিন। এমন আরও নানা খবর নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব। আপনাদের মন্তব্য, পরামর্শ আমাদের আয়োজনকে আরও প্রাণবন্ত ও সৃজনশীল করে তুলতে পারে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।